নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। রথযাত্রায় আবেগে ভাসল গোটা শহর আগরতলা। বৃষ্টিতে স্বস্তি, কিন্তু হাজার হাজার ভক্তের সমাগমে এক আনন্দের পরিবেশ সৃষ্টি হলো শহরে। বৃষ্টিকে উপেক্ষা করে রথযাত্রা উৎসব ঘিরে মাতল গোটা আগরতলা শহর। প্রতি বছরের মতো এবারও সকলের নজরে কেন্দ্রবিন্দুতে ছিল আগরতলা শহরের প্রধান দুটি রথ, জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব এবং ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসবের দিকে। সে অনুযায়ী সকাল থেকে ভক্তরা জগন্নাথ এবং ইস্কন মন্দিরমুখী হতে শুরু করে। ব্যাপক জাঁকজমক ভাবে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, কিন্তু বিকেল 4টা নাগাদ আচমকা বজ্র বিদ্যুৎ সহ নামে মুষলধারে বৃষ্টি। শুরু হয় রাস্তায় ছোটাছুটি, কিন্তু এক আবেগ মুহূর্ত যেন সাক্ষী হতে পেরে কেউ কেউ নিজেকে সামলে রাখতে পারেনি। রথের দড়ি টেনে রথের সাথে রওনা হয়। এই মুহূর্তে যেন ভক্তরা আর নিজেকে বৃষ্টির জন্য রুখতে পারেনি। মুখে গান, সাথে নাচ, এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হলো আগরতলা। যা দেখে হয়তো বোঝা যায় মোবাইল যুগে মানুষ নিজেকে পাল্টে ফেললেও ধর্মীয় ভাবাবেগের সাথে জড়িয়ে রয়েছে তাদের আবেগ, বিশ্বাস এবং ভালোবাসা। বৃন্দাবনে চলো হে জগন্নাথ, পুরী ধামটা শিখরতে এটা দ্বারকাপুরী বলে, এবং আপনার যে গন্ডিচা যে মহারানী, এটা হচ্ছে আপনার বৃন্দাবন। এদিন ইস্কন মন্দিরের রথ শুরু হয় রাজধানীর পূর্বাশা প্রাঙ্গণ থেকে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ফিতা কেটে রথের উদ্বোধন করেন। ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগন্নাথের রথযাত্রা প্রসঙ্গে বলেন, লর্ড অফ ওয়ার্ল্ড, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ব দেবতা জগন্নাথের কাছে তিনি আরাধনা করেছেন। হরে কৃষ্ণ। জগন্নাথ, জয় জগন্নাথ। সকলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, লর্ড অফ ওয়ার্ল্ড। আমরা সবাই মন্দিরে আমরা পূজা অর্চনা করি, কিন্তু মন্দিরের বাইরেও এই জগন্নাথ এই রথযাত্রার সময় উনি বেরিয়ে আসেন, মানুষের সাথে মিশতে আসেন, মানুষের সমস্যা সম্পর্কে জানতে চেষ্টা করেন। এবং এই যে আজকের দিনটা, এই রথযাত্রার জন্য আমরা সবাই অপেক্ষা করি। সারা পৃথিবীতে এই রথযাত্রা নিয়ে এই ধরনের রথযাত্রা হচ্ছে। এখানে শুধু আগরতলা বা ভারতবর্ষের দু একটা জায়গা না, সারা পৃথিবীতে এই রথযাত্রা হচ্ছে। একটা কথাই বলবো যে ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি সমস্ত মানুষের কাছে এটাই আবেদন করব যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে সবাই আশীর্বাদ করেন, আমাদেরকে আশীর্বাদ করেন, যেন আমরা এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এদিকে রাজধানীর জগন্নাথ মন্দির থেকে শুরু হয় প্রাচীন রথযাত্রা। ঐতিহ্যবাহী এই রথের শুরু হয় রাজধানী জগন্নাথ মন্দির থেকে। প্রাচীনকাল থেকে এই রথযাত্রা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার ভক্ত সকাল থেকে জগন্নাথ মন্দিরে এসে হাজির হয়। ভগবানের দরবারে এই দিন মঙ্গল কামনা করে ভক্তরা রথের দড়িতে টান দেয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয় জগন্নাথ বাড়ির রথ। এক পুরোহিত জানান, ভগবান জগন্নাথের জ্বর হয়েছিল। গতকাল তিনি নবযৌবন লাভ করেছেন। তারপর তিনি বলছেন মাসির বাড়ি যাবেন। তারপর বৃন্দাবন গুন্ডিচা মাসির বাড়িতে তিনি রওনা হয়েছেন। সঙ্গে ভক্তদের নিয়ে তিনি নৃত্য করতে করতে যাবেন। শুভ রথযাত্রা। এই রথযাত্রা করে জগন্নাথ মহাপ্রভু তিনি গন্ডিচা মহারানী যে তার মাসির বাড়িতে যাবেন, কারণ এতদিন উনি অসুস্থ লীলা করছেন। গতকালকে উনি নবযৌবন বেশ ধারণ করে, নিত্য উৎসব ধারণ করে উনি এখন
নবযৌবন বেশ ধারণ করছিল গতকাল। আজকে উনি বলছেন আমি মাসির বাড়ি যাব। মাসির বাড়ি কিভাবে যাবেন? উনি রথ করে মাসির বাড়িতে গন্ডিসা মহারানীর বাড়িতে যাবেন। এই জন্য আর যখন রথযাত্রা চলছে, মহাপ্রভুর অনন্ত কোটি ভক্তগণ সবাই নৃত্য কীর্তনের মাধ্যমে কাহা জগতের না জগন্নাথ মহিমা বলে চিৎকার করে উচ্চস্বরে বন্দন করে মহাপ্রভু নৃত্য করতে করতে তিনি জগন্নাথকে ডাকছেন, বৃন্দাবনে চলো হে জগন্নাথ। এদিকে রাজধানীর আশ্রম চৌমুহনী থেকে হরে কৃষ্ণ মন্দিরের রথযাত্রা শুরু হয়। এর উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আগরতলা শহরের প্রধান দুটি রথ ঘিরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। শহরে বিভিন্ন জায়গা বসে মেলা। ধর্মের আমাদের একটা পরম্পরা, আমাদের জয় জগন্নাথের যে রথযাত্রা, প্রথমে স্নান যাত্রা, তারপর রথযাত্রা, তারপর ক্রীড়া রথ। এই যে রথ এবং এই যে রথের মেলা, এটা আমাদের কৃষ্টি এবং সংস্কৃতির দীর্ঘ পরম্পরা ধরেই আমাদের চলে আসছে। আর এই রথকে সামনে রেখে সমস্ত মানুষের মেলবন্ধন, এটাই সবচেয়ে পরিহার্য। আজকে এই শুভ রথযাত্রা উপলক্ষে আপনাদের মাধ্যমে সমস্ত ভক্তদেরকে এবং সনাতন ধর্মাবলম্বীদের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। অপরদিকে রাজধানীর রাধা মাধব মন্দির থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়। শত শত ভক্তরা এই রথযাত্রায় অংশ নেয়। মন্দির নগরী উদয়পুরেও রথযাত্রা পালিত হয় মহা ধুমধামে করে। বিকেল ৩টায় রথের রশি টেনে এর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ জেলা ও মহকুমা প্রশাসনের কর্মকর্তারা। জগন্নাথ দিঘির পাড়ে জগন্নাথ বাড়ি থেকে রথে করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা আসেন উদয়পুর পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন মহাদেব বাড়িতে। 7 দিন মহাদেব বাড়িতে থাকবেন জগন্নাথ। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রথযাত্রা উৎসব পরম্পরা বহমান ধারা। এখন আমাদের কাছে এটি ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সমবেত হন। দিন জগন্নাথের রথযাত্রা শুরু হচ্ছে আজকে। প্রত্যেক বছরই জগন্নাথ বাড়ি থেকে এই জগন্নাথের রথযাত্রা শুরু হয় মাসির বাড়ি মানে মহাদেব বাড়ি যাবে। এটা সবচেয়ে বেশি প্রাচীন দেবতা এবং ভারতীয় কৃষ্টি সংস্কৃতিতে যে এই জগন্নাথের রথযাত্রা একটা অন্যতম মাত্রা আমাদের মধ্যে দেয়, জাগরণ সৃষ্টি করে। হনু নেত্রের জমি মাফিয়াদের হাতে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালের শয্যাশায়ী এক সরকারি কর্মচারী, নাম প্রণব ভৌমিক। ঘটনা রাজধানীর টাউন ইন্দ্রনগর এলাকায়। বাম আমল রাম আমল সব আমলে জমি মাফিয়া তাণ্ডবে আতঙ্ক বিরাজ করে রাজধানীর টাউন ইন্দ্রনগর এলাকায়। শাসক দলের নেতা নেতৃত্বে তারা এলাকায় চলে মাফিয়া রাজ। গত কয়েকদিন আগে এলাকার স্থানীয় এক নেত্রীর বিরুদ্ধে উঠেছিল গুরুতর অভিযোগ, তিনি এলাকায় মাফিয়া রাজ কায়েম করে রেখেছিলেন। আর এ বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে এক প্রকার ভাবে প্রভাব পড়েছিল। কিন্তু এরই মধ্যে দুদিন অতিক্রান্ত হতে না হতেই ঘটে গেল এলাকায় অপ্রীতিকর ঘটনা। বামামুলের রামাবলী বদলে যারা রাতারাতি গেরুয়া রামাবলী গায়ে জড়িয়েছেন তারাই এখন এলাকার বড় মাফিয়া। তাদের হাতে আক্রান্ত হলেন ত্রিপুরা সরকারের এক অ্যাকাউন্ট্যান্ট। তিনি নিজ বাড়ির সামনে কয়েকজন মাফিয়া দ্বারা আক্রান্ত হন। তার নাম প্রণব ভৌমিক। তিনি জানান, দুর্বৃত্তরা যখন তাকে আক্রমণ করেছে তখন সংজ্ঞা হারিয়ে ফেলেন। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় পুলিশের গাড়ি নিয়ে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এখনো পর্যন্ত পুলিশ ঘটনা সম্পর্কে কোনো খোঁজ খবর নেয়নি বলে জানায় আক্রান্ত প্রণব ভৌমিক।
আপনাদের কে হাসপাতালে আনতো? পুলিশ, ইতিহাসের পুলিশ, কিন্তু পুলিশ কোনো খোঁজ নেয়নি আমার। এখন মরে গেছি না আছি খুঁজে নেই, অথচ পুলিশের গাড়ি ভ্যান মানে পুলিশের গাড়ি পুলিশে আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। এখন অব্দি কি পুলিশ আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে? ইস্ট থেকে কোনো পুলিশ আমার সঙ্গে যোগাযোগ করেনি। ওরা আমাদের এই এলাকাটা আমাদের আওতাধীন, ইস্ট কোতোয়ালি, আগরতলা ইস্ট পিএস, কিন্তু ওরা তো আমাকে রেস্কিউ করে এখানে ভর্তি করে দিয়েছে, কিন্তু আবার কখনো খোঁজ টোজ নেই। এখন কি আপনি অভিযোগ করছেন বা করবেন? না, আমি কি করে, এখন তো আমি অসুস্থ মানুষ, আমি কি করে করবো? আমি সুস্থ হয়ে হয়তো বা পুলিশের সঙ্গে যোগাযোগ। কতজন ছিল তারা বললেন? মোটামুটি তারা ঘরের 3 জন আর একটা ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফও সঙ্গ দিয়েছে। ওরা হাজব্যান্ড ওয়াইফও সঙ্গ দিয়েছে ওদের সঙ্গে। তারপর এরপরে তো আমি বলতে পারি না, এরপরে তো আমাকে মারধর করা একদম সেন্সলেস হয়ে গেছে। হয়তো মাথার মধ্যে আঘাত করেছে না, এই জন্য হয়তো বা সেন্সলেস হয়ে গেছে। আর আমার ট্র্যাকশন হয়েছে পিঠের যে ফ্ল্যাট ইয়াতে যে বোন আছে, ফ্ল্যাট যে বোন আছে, ওইটা ফ্ল্যাট বোনের মধ্যে ফ্র্যাকচার হয়ে গেছে। ঘটনাটা কোন জায়গাতে? আমাদের একদম গেটের মধ্যে। জায়গাটার নাম কি? টাউন ইন্দ্রনগর। আপনার নাম কি? প্রণব ভৌমিক। আপনি কি করেন? আমি স্টেট গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্ট। কোন জায়গাতে মানে কর্মরত? দুর্গাবস্তিতে আছে। আর যারা মারছে তারা কি করে? ওরা মাফিয়াগিরি করে। তবে এই ঘটনার পেছনে মূলত কারা জড়িত সেটা হয়তো ভালো করে অনুমান করতে পারছে এলাকাবাসী। হাসপাতালে শয্যাশায়ী প্রণব ভৌমিক জানায়, রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে অবিলম্বে মাফিয়া রাজ শেষ করে এলাকায় না হলে এ ধরনের ঘটনার উদ্বেগজনক বলে মনে করছেন তিনি। স্যান্দন টিভি। ঘরে প্রথম আঁকে রেখে দ্বিতীয় বিয়ে করে নিল এক পুলিশ কনস্টেবল। গৃহবধূ রূপা দেবনাথ খোয়াই মহিলা থানায় মামলা করল অভিযুক্ত স্বামী তথা পুলিশ কনস্টেবল হরেকৃষ্ণ দেবনাথের বিরুদ্ধে। পরকীয়া থেকে বাদজানি পুলিশ কনস্টেবলও ঘরে স্ত্রী ও 2 সন্তানকে রেখে দ্বিতীয় বিয়ে করে নেওয়ার অভিযোগ করছে পুলিশ কনস্টেবল হরেকৃষ্ণ দেবনাথের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে দ্বিতীয় বিয়ে করতে সহযোগিতা করেছে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, চেবরি পেতনিছড়া এলাকায় হরেকৃষ্ণ দেবনাথ 2009 সালে সোনাতলা এলাকার সামাজিকভাবে রূপা দেবনাথের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে তাদের 13 বছরের একটি মেয়ে সন্তান এবং 4 মাসের একটি পুত্র সন্তান রয়েছে। বিগত 5 মাস ধরে হরেকৃষ্ণ দেবনাথের চলাফেরা ও কথাবার্তা অসংলগ্ন দেখা যায়। তখন তার স্ত্রী রূপা দেবনাথের সন্দেহ হয়। শনিবার পহরমুড়া এলাকায় তার স্বামী সহ তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি রানী দেব দাস বাড়িতে গিয়ে হাতে নাতে ধরে ফেলেন। পরে তিনি জানতে পারেন 6 মাস আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে সে মহিলাকে। আজ খোয়াই মহিলা থানার তার স্বামীর বিরুদ্ধে এবং তার শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে তার স্বামী কচুছড়া পুলিশ স্টেশনে কর্মরত রয়েছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেন গৃহবধূ রূপা দেবনাথ। অন্য আমার থইয়া সে আমার বাচ্চা থইয়া অন্য মেয়ের লগে বউর লগে স্বামী মরে গেছে গা কর্মরা। জামির নাম হয়েছে অশ্বিনী দাস আর মেয়ের নাম হয়েছে তার নাম হয়েছে পিঙ্কি দেব দাস। তার স্বামী মরে গেছে গা, হেরিটেশন আছে। আমি অনেক দৌড়ছি, অনেক মাস ধরে চেষ্টা করছি ধরানোর। সেদিনকে দৌড়ছি হ্যাঁ অনেক মিশা টিশা কথা কইছে, বিয়া টিয়া করছে না। কালকে দৌড়াও করছে, এরপরে হ্যাঁ দরদ ফজে সে ভাগ্যে গেছে। আজকে আমি থানার মধ্যে হের নামে কেস করছি, আমি বিচার খাই। কার কার নামে অভিযোগ? আমার জালে, এরপরে আমার শ্বশুরে শাশুড়ি, এরপরে বাসুর, তারা অনেক ইয়ে করছে। এই কথাটা লইয়া আছে না, যে সময় আমার আষাঢ় মাসে আমি হের পরস্পর শুনছি, এরা অনেক দরবার করছে আমার লগে। বাসুর আছে না, আমারে টিরে দিয়ে বাইরে মারতে আসলো। আর হের বাইয়ের বয়ে হের সামনে আমারে সর দিতে হয়েছে, হ্যাঁ কোনো জবাবই দিছে না। এর বাইয়ের বললে ফাংশন করে, পার্টি করে। আপনার বাপের বাড়ি কোন জায়গায়? বাপের বাড়ি সে কুতাবাড়ি। বাসুরের নাম হয়েছে ফিচুস দেবনাথ, জালার নাম হয়েছে অপর্ণা দেবনাথ, শ্বশুরের নাম হয়েছে গুপেন্দ্র দেবনাথ, আর শাশুড়ির নাম হয়েছে লক্ষ্মী দেবনাথ, জামাইয়ের নাম হয়েছে হরেকৃষ্ণ দেবনাথ। হে কচুছড়া থানার পিএসের চাকরি করে কনস্টেবল। আর তাই আছে না, হন যে মেয়ে লোক বিয়ে করছে তাই মরসরা এই কিতাব ফর্মুরা চাকরি করে। মরে গেছে পরে চাকরি করে।
হ্যাঁ এমন অবস্থায় যে রিলেশনে ঢুকে সে বাচ্চা দুধ পর্যন্ত আইনা দিতে পারে না। আমি ব্যাংকের থেকে টাকা তুললে সে এরপরে বাচ্চা দুধ খাওয়াই। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার মেয়ে 13 বছর আর ফুল হয়েছে 4 মাসের। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। শামলুন টিভি। কাজের দাবিতে এবং নেশার বিরুদ্ধে এসএফআই ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার প্রতিবাদী মিছিল সংগঠিত করা হয়। রাজধানীর ড্রপ গেট এলাকা থেকে এই মিছিল শুরু হয়। দীর্ঘ রাস্তা অতিক্রম করে নাগেরজলায় এসে এই মিছিল শেষ হয়। মিছিল উপস্থিত ছিলেন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস জানান, কিছু দিন পূর্বে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়া মানেই লড়াই শেষ হয়। নির্বাচনের পর থেকে এসএফআই ডিওয়াইএফআই রাস্তায় রয়েছে, কারণ তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কোথাও মানুষ নিরাপদ নয়। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, এয়ারপোর্টে ছাদ ভেঙে পড়ছে, ট্রেন দুর্ঘটনা ঘটছে, যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বর্তমান দেশের সরকার। এদিকে নবারুণ দেব জানান, এর সরকারের যত বয়স বাড়ছে তত বেকার বিরোধী ও ছাত্র বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। বিশেষ করে কাজের সমস্ত সুযোগ বন্ধ করে দিয়েছে এ সরকার। সবচেয়ে বড় বিষয় হলো বেকারদের সাথে প্রতারণা করে চলেছে এই সরকার। পরীক্ষার ফি নামে টাকা আদায় করে পরবর্তী সময় চাকরির প্রক্রিয়া গোপনে বাতিল করে দিচ্ছে সরকার। এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি। যুবদের সংগঠিত করে মিছিল, মিটিং এবং প্রশাসনের কাছে আমাদের এই দাবি তুলে দেওয়ার নানা কর্মসূচি হাতে নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা আজকে আগরতলা শহরে মিছিল করে আমরা আওয়াজ তুলছি যে আমাদের রাজ্য সরকার 2018 সালের পর বিজেপির নেতৃত্বে প্রথমে ডাবল ইঞ্জিন, এখন ট্রিপল ইঞ্জিনের নেতৃত্বে চলছে। আর এই সরকার, যত এই সরকারের বয়স বাড়ছে, আমরা দেখছি প্রতিটা ক্ষেত্রে বেকার বিরোধী, জনবিরোধী নীতি নিয়ে এই সরকার সামনের দিকে এগুচ্ছে। বেকারের হাতের কাজের সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছেন। সরকারি নিয়োগ প্রায় বন্ধ। নিয়োগ প্রক্রিয়ার জন্য কখনো কখনো কোনো সিদ্ধান্ত নিলে তা ডাকডোল পিটিয়ে যখন তার শুরু হয়, আর তা গোপনে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে বেকারদের পকেট কেটে তাদের সঙ্গে প্রতারণা করে, এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আমরা দেখছি টেট উত্তীর্ণ বেকাররা রাস্তায় নামে আন্দোলন করছেন। ফায়ার সার্ভিসে ইন্টারভিউ দিয়েছেন, চাকরি নেই, আজকে বছর খানেক নিয়োগ করছেন না, তারা রাস্তায় নামছেন। জেল পুলিশে ইন্টারভিউ দিয়েছেন, নিয়োগ করছেন না, তারা রাস্তায়। আমরা দেখছি এসটিজিটি, এসটিপিজিটি 2 বছর আগে ইন্টারভিউ দিয়েছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদের ফলাফল নেই। জেআরবিটির গ্রুপ ডির মধ্য দিয়ে যারা পরীক্ষা দিয়েছেন 2500 পোস্ট, সেখানে ফলাফল প্রকাশ করছেন না, আজকে 2 বছর অতিক্রান্ত। আমরা দেখছি এইরকম করে যখন ফলাফল প্রকাশ করে না, নিয়োগ করেন। মানব পাচারকারী সুরুক আলীকে গ্রেপ্তার করল উত্তর জেলা পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি ধর্মনগর আইসবেটে ও চোরাবাড়ি থেকে 23 জন রোহিঙ্গাকে আটক করে উত্তর জেলা পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে রাজ্যে এসেছে। তাদেরকে সহযোগিতা করেছে ঊনকোটি জেলার মাগৌলি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার বাসিন্দা সুরুক আলী। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানান, ধৃত রোহিঙ্গাদের স্বীকারোক্তি মোতাবেক শনিবার রাতে সুরুক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ধৃত সুরুক আলীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ধর্মনগর থানাতে গত পরশুদিন আমরা রোহিঙ্গা আটক করেছিলাম। সেই মামলাতে তাদের ইন্টারোগেশন করে গতকালকে ঊনকোটি ডিস্ট্রিক্টের মাগরুলি এলাকার দেবীপুর থেকে সুরুক আলী নামে একজনকে আটক করা হয়েছে, যে তাদেরকে অবৈধভাবে ইন্ডিয়াতে প্রবেশ করতে এবং ধর্মনগরে এনে যে ওরা এই ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে যাচ্ছিল সেই প্রসেসটাকেও সাহায্য করেছিল। তো ওনাকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে, আজকে ওনাকে কোর্টে তোলা হবে। রাজধানী আগরতলায় একটি বেসরকারি হোটেলে রবিবার তিরাতুরের গ্রাফিকেরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে ক্যারিয়ার গঠন সংক্রান্ত এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে,
কোন কোন বিষয়ে অধ্যয়ন করলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে সে সমস্ত বিষয়গুলো এই আলোচনা চক্রের মধ্য দিয়ে তুলে ধরা হয়। দেরাদুনের এই গ্রাফিক এরা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন প্রান্তে বিচরণ করে চলেছে। এবারে ত্রিপুরা রাজ্যে আসা তাদের এই আলোচনা চক্র মূলত একদিনের, কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা হলে সমাধানের উদ্যোগ গ্রহণ করবে এই শিক্ষা প্রতিষ্ঠান। গ্রাফিক এরার প্রতিষ্ঠাতা কমল গনশালা জানিয়েছেন, ত্রিপুরা ছাত্রছাত্রীরা যারা এই আলোচনা চক্রে অংশ নিয়েছেন তাদের অনেকে মধ্যবিত্ত পরিবারের। এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনের একটা স্বপ্ন রয়েছে। সফলতা আদায় করতে পারলে বড় বড় কোম্পানিতে চাকরি করার সুযোগ পাবেন তারা। দেরাদুনের এই গ্রাফিক এরার বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ছাত্রছাত্রীদের জন্য আর্থিক ক্ষেত্রে ফি বাবদ 25% ছাড়ের সুযোগ রয়েছে। এতে করে ত্রিপুরার ছাত্রছাত্রীরা উপকৃত হবে, একই সঙ্গে সুযোগ পাবে সুন্দর ভবিষ্যৎ গড়ার। এই আলোচনা চক্রে উপস্থিত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। क्लास 12 करके पास आउट होते हैं तो उनके लिए करियर गाइडेंस सेमिनार है कि उनको कौन से कोर्स में एडमिशन लेना चाहिए और कौन से यूनिवर्सिटी चुनने में कौन कौन से क्राइटेरिया है जिसका उनको ध्यान देना चाहिए। तो ये सारी चीज़ें हम बताते हैं। तो बेसिकली ये करियर गाइडेंस के लिए होता है बच्चों के लिए, और इस तरह के सेमिनार हम पूरे इंडिया में जगह जगह जाके करते हैं। तो आज मेरा सौभाग्य है कि मैं यहाँ आया सेमिनार। सर एक दिन के लिए हुआ है, एक दिन हुआ है, लेकिन हमारे काउंसलिंग टीम यहाँ पे रहती है, टच में रहती है। तो आगे भी अगर किसी की कोई क्वेरीज होती हैं तो हम उनको जो है निराकरण करके सॉल्व करते हैं। सर अब तक क्या मैसेज रहेगा यहाँ पर स्टूडेंट के लिए? देखिए, मुझे बड़ा अच्छा लगा। त्रिपुरा बहुत ग्रीनरी है और मैंने देखा है ज़्यादातर लोग यहाँ मीडियम क्लास फैमिली बैकग्राउंड के हैं और यही बच्चों के लिए स्ट्रेंथ होती है। मीडियम क्लास फैमिली बैकग्राउंड के जो बच्चे होते हैं उनकी आंखों में सपने होते हैं, और हमारा तो स्लोगन है ट्रांसफॉर्मिंग ड्रीम्स इनटू रियलिटी। तो ऐसे बच्चे ग्राफिकर में बहुत चमकते हैं। बड़ी बड़ी कंपनी जैसे गूगल, अमेजोन जैसी कंपनीज में जॉब्स वगैरह लेते हैं। और শান্তির বাজারে নবনির্মিত ভবনের শিলান্যাস অনুষ্ঠান হয় রবিবার। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি সভাপতি বক্তব্য রেখে বলেন, পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে শান্তির বাজারে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে শুধু নেতাদের এবং তাদের দলের, কিন্তু বর্তমান সরকার গুরুত্ব দিয়ে চলেছে বাস্তবে সার্বিক উন্নয়নের দিকে, যাতে মানুষ উপকৃত হয় বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই শান্তির বাজারে 25 বছরে রাস্তাঘাট উন্নয়ন হতে পারত না, এই শান্তির বাজারে বিদ্যালয়গুলি সংস্কারের কাজ হতে পারত না, জলের ব্যবস্থা হতে পারত না। কিন্তু ওই সময়ের যে সরকার, যে কমিউনিস্টের সরকার, তারা মানুষের জন্য কাজ নয়, নিজের জন্য কাজ। আমার কি হয়েছে, এমসিএম নেতা, ডিসিএম নেতা, তাদের কি উন্নয়ন হয়েছে সেই দিকে বড় নজর থাকতো, কারণ তাদের স্লোগানই ছিল, কি স্লোগানটা? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। ঠিক ঠিকই আপনাদেরকে বাদ দিয়ে ওই তাদের খাওয়া ঠিক হয়েছে। আর এখন এই স্লোগান পরিবর্তন হয়েছে। স্লোগান পরিবর্তন হয়ে কি হয়েছে? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। আজকে বিধায়ক মহোদয় এবং আমার এখানে নেতৃত্বরা বসে রয়েছেন, পুর পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা এখানে বসে রয়েছে। তাদের একটাই সংকল্প যে মানুষের জন্য কাজ করা এবং এই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করা। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সমাজের গরিব, সমাজের কৃষক, শ্রমিক। রাজধানী উষাবাজার স্থিত শনি মন্দির সংলগ্ন এলাকায় উদ্ধার কাঠ চেরাই করার মেশিন এবং একটি জেনারেটর। এটি উদ্ধারের পর শালবাগান ফরেস্ট অফিসে নিয়ে এসে বনকর্মীরা গাড়ি থেকে নামানোর সময় একজন বনকর্মী আংশিক আঘাতপ্রাপ্ত হয়। তার নাম জগন্নাথ দত্ত। সাথে সাথে তাকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। একটা ইলিগাল মেশিন চলতেছিল উষাবাজার থেকে একটু ভিতরেই। ওইখানে আমরা মেশিনটা আজকে সিজ করছি, মেশিন উইথ জেনারেটর। এগুলো নিয়ে আসার পর ডিপোতে যখন সে নামাইতেছিল তখন পায়ে ব্যথা পাইছে, এই জন্য ওকে দেখতে আসছে। কতটুকু
এখন অবধি যেটা আমি তো এখন অবধি দিতে পারি না, তবে সেলাই লাগবো, হ্যাঁ টিচ দিতে হবে, দেওয়ার পরে বোঝা যাবে কতটা লিখেছে আর কি। অভিযানটা কোথায় করা হয়েছিল? উষাবাজার শনি মন্দির ক্রস করে এখানে। এখন অবস্থা কি? অবস্থা ঠিক আছে। 2021 সালে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ত্রিপুরা রাজ্য কমিটি গঠিত হয়। মোট 101 জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। তারপরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় জেলা কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। ইতিমধ্যে 4টি জেলা কমিটি গঠন করা হয়েছে, বাকি 4টি জেলায়ও কমিটি গঠন করা হবে। ইতিমধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে পঞ্চায়েত স্তরে, বিধানসভা এলাকা ভিত্তিক, মহকুমা স্তরে কমিটি গঠনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র বিশ্বাস। তিনি আরও পিছিয়ে পড়া মানুষ যেন সরকারি সুযোগ সুবিধা পায়, তার জন্য সংগঠন প্রয়োজন। 2021 সালে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ত্রিপুরা রাজ্য কমিটি গঠিত হয়। 101 জনের কমিটি গঠিত হয় এবং সেই কমিটি গঠন করার জন্য সংঘাধিপতি, মহাসংঘাধিপতি অল ইন্ডিয়া মতুয়া মহাশয় শান্তনু ঠাকুর মহোদয় এবং সুব্রত ঠাকুর মহোদয় সহ আরও অনেকে এখানে এসেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে কার্য শুরু করি এবং ত্রিপুরাতে বিভিন্ন ডিস্ট্রিক্ট কমিটি গঠনের জন্য ব্যবস্থা নেওয়া হয়। অলরেডি আমাদের 4টে ডিস্ট্রিক্ট কমিটি গঠন হয়েছে এবং অন্যান্য 4টি ডিস্ট্রিক্ট কমিটি যে বাকি আছে সেইগুলো অবিলম্বে গঠন করা হবে এবং ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সেই কর্মসূচিগুলোর মধ্যে মূলত হচ্ছে যে সমস্ত ডিস্ট্রিক্ট কমিটি এবং সাব ডিভিশনাল কমিটি এবং পঞ্চায়েত লেভেল কমিটি। আমতলীস্থিত শ্রী শ্রী গোপীনাথ আশ্রমের প্রতি বছরের মতো এই বছরও সাড়ম্বরে রথযাত্রা উৎসব পালন করা হয়। এই উপলক্ষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করে আশ্রম কর্তৃপক্ষ। এছাড়া একটি সুসজ্জিত রথ বের করা হয়। এই রথটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ আরও অনেকেই। ভক্তদের মধ্যে এদিন ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আশ্রমের প্রধান পুরোহিত জানিয়েছেন এই দিনটার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে আজকের দিনে যে কোনো বাণিজ্যিক ক্ষেত্রে যাত্রা শুভ, গৃহপ্রবেশের ক্ষেত্রেও দিনটা খুবই শুভ। আজকে দিনটা আমার শ্রীমদ্ ভাগবত পাঠে একটু আগেও আমি আলোচনা করছি যে আজকে দিনটা একটা বড় চমৎকার দিন, খুবই ভালো দিন। এমন দিন খুবই কম হয়, কারণ আজকের দিনে গৃহপ্রবেশ, ব্যবসা বাণিজ্য যাত্রা, গাড়ি যাত্রা, যে কোনো শুভকর্ম আজকের দিনটার মতন আর দিন পাওয়া যায় না। হ্যাঁ, আজকে জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ মানে জগতের নাথ, জগৎ রক্ষাকারী যিনি প্রত্যেকের মধ্যে আছেন পরমাত্মা রূপে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।